জামাত শিবির এনসিপির জোট থেকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই বাংলাদেশের জনগণকে বাঁচিয়ে দিয়েছেন। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করবেন, হয়তোবা আমার উপর রাগ করবেন যে আপনি আক্রমণাত্মকভাবে কথা বলছেন। আসলে আক্রমণাত্মকভাবে কথা বলছি না। আপনারা যদি এর পিছনের রহস্য শোনেন তাহলে একদম অবাক হয়ে যাবেন। আপনারা ভোটের হিসাব নিকাশ দেখেছেন। জামাত এনসিপি জোট তারা মোটামুটি 37% ভোট পেয়েছে। অপরদিকে বিএনপির জোট মোটামুটি 49 বা 51% ভোট পেয়েছে। এই যে দেখেন 10% বা 5% বা 7% যাই হোক, কোনোভাবে বিষয়টা যদি চেঞ্জ হয়ে জামাত এনসিপি জোট ক্ষমতায় আসতো তাহলে কি হতো একবার চিন্তা করেন। আজকে নিউজটা দেখেন। এই নিউজে বলা হচ্ছে সংসদে বিরোধী দলের বিপক্ষে কিভাবে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, কিভাবে সংসদে কথা বলতে হবে, কি দিয়ে শুরু করতে হবে, সেইটা তারা প্রশিক্ষণ দিচ্ছে। জামাত এনসিপির যারা এমপি হয়েছে তাদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই জামাতের মধ্যে একজন সিনিয়র নেতার নাম বলেন যারা অতীতে সংসদে গিয়ে কথা বলেছে, সংসদে গিয়ে কিভাবে কথা বলতে হবে সেটা তারা জানে। ভাই, একটা কথা আপনাদেরকে বলি, দেশ পরিচালনা করা আর মাদ্রাসা পরিচালনা করা এক নয়। একটা স্কুল পরিচালনা করা আর একটা সংসদ পরিচালনা করা এক নয়। একটা মাদ্রাসার বা মসজিদের ইমাম হওয়া আর একটা আসনের এমপি হয়ে ওই আসনের লোকজনকে পরিচালনা করা কিন্তু এক নয়। অনেক উদাহরণ যদি আপনাদেরকে দেই তাহলে বুঝতে পারবেন। দেখেন, দেশ পরিচালনায় কি কি প্রয়োজন। দেশ পরিচালনায় প্রয়োজন হচ্ছে আন্তর্জাতিক বিশ্বের সাথে ভালো সম্পর্ক তৈরি করা, আন্তর্জাতিক বিশ্বের মন বোঝা, তাদের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হবে, কোন কোন সম্পর্ক রাখলে দেশের ভালো হবে, কোন কোন সম্পর্ক দেশের ক্ষতি হবে, এগুলো বোঝা আর ওই মাদ্রাসা পরিচালনা করা এক নয়। অতীত অভিজ্ঞতা যদি না থাকে তাহলে দেশ পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। আন্তর্জাতিক বিশ্বের প্রত্যেকটা দেশ নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। তারা নিজের দেশের স্বার্থ রক্ষার্থে একটা দেশের উপর হামলা করবে, তারা নিজের দেশের স্বার্থ রক্ষার্থে একটা দেশের উপর নিষেধাজ্ঞা দিবে, এবং সে সকল দেশের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হবে এটা পূর্বের অভিজ্ঞতা ছাড়া কিভাবে সম্ভব বলেন। এই জামাত এনসিপি জোটের মধ্যে যারা রয়েছে তাদের কার কার অভিজ্ঞতা আছে? আমি বারবার একটা প্রশ্ন করতেছি, কার কার অভিজ্ঞতা আছে যে একটা পররাষ্ট্রমন্ত্রী হতে পারে, আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পর্ক রাখতে পারে? এদের মধ্যে কার মধ্যে কি ধরনের একটা অভিজ্ঞতা আছে বা ট্যালেন্ট আছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারে? জামাত শিবির এনসিপির মধ্যে একটা মন্ত্রী বের করেন যেটা বাণিজ্য মন্ত্রী হিসাবে খুব ভালো পারফরমেন্স দেখাতে পারবে? পারবে না। তারা সংসদে কথা কিভাবে বলবে সেটারই প্রশিক্ষণ নিতে হচ্ছে। ওয়াজের মাঠে কথা বলা, মাদ্রাসার ছাত্রদের সাথে কথা বলা আর সংসদে গিয়ে কথা বলা এক নয়, সেটা জামাত ইসলাম বুঝতে পেরেছে। এই জন্য যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে তাদেরকে তারা প্রশিক্ষণ দিচ্ছে। এখন এরা যদি ক্ষমতায় যেত তাহলে কি হতো? মহান রাব্বুল আলামিন আসলে তাদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল যে ক্ষমতা আসে আসমান থেকে। ঠিক আল্লাহ তাআলা তিনি জানেন, তিনি তো সর্বজ্ঞানী, তিনি জানেন যে দেশের জন্য, দেশের জনগণের জন্য কারা ভালো হবে। এই জন্যই তিনি এইবারের ক্ষমতাটা বিএনপির কাছে দিয়েছেন। না হলে এই যে নতুন নতুন সবাই আসতো, নতুন নতুন পদে বসতো, এরা দিশেই খুঁজে পেত না যে কি করবে না করবে। শুধু দেশের একটা দেশের শত্রু বিদেশি একটা দেশ তা কিন্তু নয়, দেশের মধ্যেও অনেক শত্রু থাকে। সেদেরকে তাদেরকে এরা কিভাবে চিহ্নিত করে বের করত, কিভাবে দেশের সমস্যা সমাধান করত। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা হতো সেটা হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে জঙ্গির ট্র্যাক দিত। আমি ইতিপূর্বে অনেক ভিডিওতে বলেছি যে জামাত এনসিপির জোট যদি ক্ষমতায় আসে, পরের দিনেই দেখবেন আন্তর্জাতিক বিশ্বের যে সকল দেশ রয়েছে সবাই এই বাংলাদেশকে জঙ্গি ট্র্যাক দেওয়া শুরু করেছে, বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া শুরু করেছে। আর্থিক নিষেধাজ্ঞা, বাণিজ্যিক নিষেধাজ্ঞা,
এবং এই যে মানব কল্যাণ, যে বাংলাদেশের একটা সবচেয়ে বড় খুঁটি, যেটা বিদেশি রেমিটেন্স আমাদের প্রবাসী ভাইরা পাঠায়, এই প্রবাসে যাওয়াও নিষেধাজ্ঞা দিত। দেশ মহা বিপদের মধ্যে পড়তো। মহান আল্লাহ তাআলা তাদের হাত থেকে বাঁচিয়ে দেশটাকে আপাতত ভালোর দিকে রেখেছে। বিএনপি কতটা ভালো চালাবে আমি জানি না, তবে এখন যে অবস্থাটা দেখতেছি অনেক ভালো চালাবে বলে আমরা আশা করছি। কিন্তু জামাত এনসিপি জোটের মধ্যে যদি এই জোটের হাতে যদি দেশ যেত, তাহলে দেশের নাজুহাল অবস্থা হতো, নাজুহাল অবস্থা হতো। ওই ডাক দিয়ে টিএসসিতে আই, রাজুতে আই, এই কথা বলা আর আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পর্ক রাখা এবং দেশ পরিচালনা করা এক নয়। আন্দোলন করে সরকার হটিয়ে দেওয়া আর ওই দেশ পরিচালনা করা এক নয়। আপামর জনতা একত্রিত হয়ে একটা স্বৈরাচারী শাসককে একটা দেশ থেকে বিতাড়িত করা যায়, কিন্তু ওই দেশ সঠিকভাবে পরিচালনা করা যায় না। পরিচালনা করতে হলে অভিজ্ঞতা সম্পন্ন লোকজন প্রয়োজন, সৎ লোক প্রয়োজন, যেটা বিএনপির মন্ত্রিসভায় আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। এখন জামাত এনসিপি ক্ষমতায় আসলে আর কি কি হতো? প্রথম সমস্যা করতো ভারত। 100% ভারত কিন্তু আমাদের সমস্যা করত। ভারত বাংলাদেশকে জঙ্গির ট্র্যাক দিত এবং আন্তর্জাতিক বিশ্বকে দেখিয়ে দিত যে দেখেন বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন এই দাড়ি টুপি মোল্লাওয়ালাদের হাতে দেশ গেছে, এটা জঙ্গি হয়ে গেছে। এই যে তারেক রহমান স্যার ক্ষমতায় ফল রেজাল্ট হওয়ার পরে, এই ভোটের যেই রেজাল্ট, এই রেজাল্ট হওয়ার পরে আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু তারা অভিনন্দন জানিয়েছেন, অভিনন্দন চিঠি পাঠিয়েছেন। এমনকি আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্প তিনিও পাঠিয়েছেন, অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এখন এই অভিনন্দন বার্তা নিয়েও একটা কথা আছে, সেই কথাগুলো আমি পরবর্তী ভিডিওতে বলবো। ডোনাল্ড ট্রাম্প যে অভিনন্দন বার্তা দিয়েছে সেটা পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত বলবো, এর মধ্যে অনেক রহস্য রয়েছে। এখন ভারত দিয়েছে অভিনন্দন চিঠি, চীন দিয়েছে, রাশিয়া দিয়েছে, বিভিন্ন দেশ থেকে অভিনন্দন বার্তা কিন্তু পাঠাচ্ছে। জামাত যদি ক্ষমতায় আসতো তাহলে কি অভিনন্দন বার্তা এত তাড়াতাড়ি পাঠাতো? আফগানিস্তানকে কি এখনো বিশ্বের বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছে? দেয় নাই। সব দেশ কিন্তু এখনো স্বীকৃতি দেয় নাই আফগানিস্তানকে। ঠিক জামাত এনসিপি জোট যদি ক্ষমতায় আসতো, এইরকম ভাবে অভিনন্দন তো দূরের কথা, আগে তারা এই বাংলাদেশকে পর্যবেক্ষণে রাখতো। দীর্ঘদিন বাংলাদেশ পর্যবেক্ষণে থাকতো যে বাংলাদেশ কিভাবে চলছে, কার নেতৃত্বে চলছে, কেমন করে চলতেছে, মৌলবাদীদের উত্থান হলো কিনা, জঙ্গিবাদদের উত্থান হলো কিনা, এরকম পর্যবেক্ষণে রাখতো আন্তর্জাতিক বিশ্ব। তারপরে তারা চিন্তা ভাবনা করতো যে বাংলাদেশের সাথে তারা বাণিজ্যিক সম্পর্ক রাখবে কিনা, বাংলাদেশের সাথে তারা কূটনৈতিক সম্পর্ক রাখবে কিনা, বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করবে কিনা। এই ধরনের নানা পর্যবেক্ষণ শেষ করার পরে তারা এই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী যদি শফিকুর রহমান হতো, এই জামাতের যে আমির তিনি যদি হতো, তখন তাকে অভিনন্দন বার্তা পাঠাতো। কিন্তু এত দ্রুত তারেক রহমান স্যারকে যেমন দ্রুত অভিনন্দন বার্তা পাঠিয়েছে, এই ডক্টর শফিকুর রহমান যদি প্রধানমন্ত্রী হতো, এত দ্রুত অভিনন্দন বার্তা কিন্তু পাঠাতো না। এটা অনেক চিন্তা ভাবনার বিষয় হতো। অর্থাৎ বাংলাদেশ যে আরো 50 বছর পিছিয়ে যেত, শেখ হাসিনা তো পিছিয়ে পাঠিয়ে ফেলে গেছে, আরো 50 বছর পিছিয়ে যেত এই জামাত এনসিপি জোট যদি ক্ষমতায় আসতো। আল্লাহ তাআলা বাঁচিয়েছেন জনগণকে। হয়তো আমার অনেক ভাই বোন ভুল করে জামাত এনসিপি কে ভোট দিয়েছে, অনেক মা বোন ভোট দিয়েছে, কিন্তু তারা এই সার্বিক পরিস্থিতি বুঝতে পারে নাই, তারা ভুল করে দিয়েছে। কোনো কারণে যদি আরো কিছু সংখ্যক দিত তাহলে আমরা কিন্তু মহা বিপদের মধ্যে পড়ে যেতাম। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছে। যারা সংসদে কথা কিভাবে বলতে হয়, বিরোধী দলকে কিভাবে ট্র্যাকেল দিতে হয় সেটাই শিখে নাই, সেটাই জানে না, তাদেরকে প্রশিক্ষণ দিতে হচ্ছে তারা কিভাবে দেশ পরিচালনা করতো। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।